আপনারা শুনছেন ট্রাই ক্রিয়েশন প্রেজেন্টেড বাই বাংলা সাহিত্যের গল্পের আসর। বিভিন্ন ধরনের কবিতা, গল্প ও ভিডিও দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল বাংলা সাহিত্যের গল্পের আসর। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে। অবশ্যই কমেন্ট ও লাইক করতে ভুলবেন না যেন। আপনাদের মূল্যবান একটি কমেন্ট ও একটি লাইক আমাদের সাহায্য করবে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটিকে আরো ভালো করার জন্য। আজকে আপনাদের জন্য রইল একটি রহস্য ও রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী, মণিলাল হত্যা রহস্য। 15 দিনের ছুটিতে কলকাতা যাওয়ার আগে সহকারী দারোগা প্রতুল গুপ্তকে শেষ ফাইলটি বুঝিয়ে দিয়ে মণিলাল মুখার্জি ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাত 8টা বেজে গেছে। এতটা দেরি হবে বুঝতে পারেননি। রাতে গ্রামের কিছু লোক তাকে খাবার নিমন্ত্রণ করেছে। সহকারী দারোগাকে বললেন, চলি প্রতুল বাবু, 15 দিন পরে আবার দেখা হবে। এই গ্রামে আসার পর মাঝে মধ্যে অবসর সময়ে গরুর গাড়িতে চড়ে ঘুরে বেড়াতে ভালোবাসেন মণিলাল বাবু। সেটা মনে করে প্রতুলবাবু জিজ্ঞাসা করলেন, জিপটা তৈরি আছে নাকি ছুটি মেজাজে গরুর গাড়িতে যাবেন? মণিলাল মুখার্জি উত্তর দিলেন না। ভাবছি হেঁটেই যাব, মাথাটা একটু ধরেছে, হাঁটলে হয়তো ছেড়ে যাবে। প্রতুল গুপ্ত বললেন, কাল সকালে স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য আপনার বাড়িতেই তাহলে ভোর 6টায় জিপটা পাঠিয়ে দিই স্যার। মণিলাল বাবু থানার কোয়ার্টার্সে থাকেন না। হাঁটা পথে থানা থেকে মিনিট 25 দূরে একটা ভাড়া বাড়িতে থাকেন। প্রতুল গুপ্তর কথার জবাবে সম্মতিসূচক ঘাড় নেড়ে দারোগা মণিলাল মুখার্জি থানা থেকে বেরিয়ে পা চালিয়ে সোজা নিমন্ত্রণ রক্ষা করতে চললেন। সেখান থেকে ফিরে সুটকেস গোছগাছ করে নিতে হবে, কাল ভোরেই ট্রেন। 12 বছর আগে মণিলাল মুখার্জি পুলিশে যোগ দিয়ে কয়েক বছরের মধ্যেই সৎ, সাহসী, কর্মনিষ্ঠ মানুষ হিসাবে নাম করে উপরওয়ালাদের আস্থাভাজন হন। বছর 3 আগে একটি জটিল ডাকাতির কেসে কিনারা করে ডিআইজি সাহেবের নজরে পড়েন মণিলাল বাবু। বছর খানেক আগে ডিআইজি মিস্টার অনুবাবু ঘোষ যখন আলিপুর হেডকোয়ার্টার্সে নিজের দপ্তরে মণিলাল মুখার্জিকে ডেকে শহরতলির এই গ্রামটার দারোগা হিসেবে পাঠানোর কথা বলেন, তখন মণিলাল বাবু খুশি হয়েছিলেন। গ্রামটার নাম কালী পাহাড়িয়া। কলকাতা থেকে ব্রডগেজ লাইনের ট্রেন 2.5 ঘন্টা, তারপর ট্রেন বদল করে মিটার গেজ লাইনের ট্রেনে 1.5 ঘন্টার পথ। 1000-20 লোকের বাস গ্রামটায়। গত বছর 5 ধরে খুন, জখম, ডাকাতি লেগেই আছে, কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। ব্যাপারটা এখন পুলিশের কাছে প্রেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ডিআইজি মিস্টার ঘোষ মণিলাল মুখার্জিকে বলেছিলেন, আমি নিজে ফার্স্ট হ্যান্ড খবর পেতে চাই। তার উপর আস্থা দেখে এবং সেই সঙ্গে খোদ বড় কর্তার কাছে রিপোর্ট করার সুযোগ পেয়ে মণিলাল বাবু যেমন খুশি হয়েছিলেন, তেমনি আবার কলকাতা শহরে জীবন ছাড়তে হবে ভেবে একটু মুষড়েও পড়েছিলেন। ডিআইজি সাহেব বলেছিলেন, তোমার মনের অবস্থা আমি বুঝি, কিন্তু পুলিশে আমাদের দায়িত্ব অনেক। ব্যক্তি আমোদ আহ্লাদের উপরে কর্তব্যকেই প্রাধান্য দিতে হয়। পরপর 3 জন দারোগাকে বদলি করেও তো কিছু হলো না। এখন তুমি ভরসা। মণিলাল মুখার্জি বলেছিলেন, বছরে অন্তত দিন 15 ছুটিতে কলকাতায় আসার পারমিশন দেবেন স্যার? এসে বন্ধুদের সাথে একটু আড্ডা মেরে যাব। আর থানার কোয়ার্টার্সে থাকার বদলে কাছাকাছি একটা গ্রামের বাড়িতে থাকতে চাই। কিন্তু সেই সময় মিস্টার ঘোষ বা মণিলাল বাবু নিজেরাও কি কল্পনা করতে পেরেছিলেন
যে সেই যাওয়ায় মণিলাল বাবুর জীবনের শেষ যাওয়া হবে। মণিলাল মুখার্জি দারোগা হয়ে আসার পর এই 1 বছরেই তার কর্মদক্ষতায় চুরি, ডাকাতি, খুন এসব অনেক কমে গিয়েছে গ্রামে। তাছাড়া তার স্বভাব, ব্যবহার, দিলখোলা হাসি, এসবের জন্য গ্রামের লোকেরা তাকে প্রায় দেবতার চোখে দেখে। 15 দিনের ছুটিতে কলকাতা যাওয়ার আগের দিন রাতে তাই গ্রামের কিছু লোক অম্বরীশ বাবুর বাড়িতে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছেন তার সম্মানে। থানা থেকে বেরিয়ে সেই নিমন্ত্রণ রক্ষা করতেই গেলেন মণিলাল বাবু। খাওয়া দাওয়ার পরে সবার কাছে বিদায় নিয়ে মণিলাল বাবু যখন রাস্তায় পা দিলেন তখন রাত প্রায় 10:15। সারাদিন বড্ড ধকল গেছে, শরীরটা আর বইছে না। মেঠো পথ ধরে মণিলাল বাবু কয়েক পা এগিয়েছেন, এমন সময় ঝুপ করে লোডশেডিং হয়ে গেল। সন্ধ্যা থেকেই আকাশটা রয়েছে ঘন মেঘে ভরা, ভ্যাপসা গরম, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। চারদিকে নিকষ কালো অন্ধকার। দূরে একটা পেঁচাও ডেকে উঠল, কিন্তু এক অজানা আশঙ্কায় মণিলাল বাবু শিউরে উঠলেন। মেঘের গর্জন ছাপিয়ে কে যেন রিনরিনের স্বরে তাকে বলে চলেছে, সাবধান মণিলাল, আজকের রাতটা খুব সাবধান। বাড়ির সদর দরজার তালা খুলে মাটির উঠোন পেরিয়ে সামনের টানা বারান্দায় উঠলেন মণিলাল বাবু। ছিটকিনি খুলে ঘরে ঢুকে মোমবাতি জ্বাললেন। মন থেকে হিম ধারানো অজানা আশঙ্কাটাকে সরিয়ে ফেলার চেষ্টায় কলকাতার বন্ধু বান্ধবদের সাথে আড্ডার সুখ চিন্তা করতে করতে ঘরের কোণের ট্রাঙ্ক থেকে জামা কাপড় বের করে সুটকেসে ভরতে লাগলেন। ট্রাঙ্ক থেকে জামা কাপড় বের করছেন, এমন সময় একটা জামা তুলতেই ভাঁজের ভেতর থেকে ফ্রেমে বাঁধানো একটা ফটো মাটিতে পড়ে ফ্রেমের কাঁচটা আড়াআড়ি ফেটে গেল। মণিলাল বাবু ছবিটা তুলে এক দৃষ্টে তাকিয়ে রইলেন সেটার দিকে। বহুদিন আগের তোলা ছবি। 8 বছর বয়সে 2 যমজ ভাই, মণিলাল আর ননীলাল, পরস্পরের গলা জড়িয়ে হাসছে। ননীলাল 2 ঘন্টার ছোট। মণিলাল বাবুর চোখের সামনে মুহূর্তের মধ্যে ছবি কটা 25 বছর এগিয়ে গেল। দৈহিক উচ্চতা, চেহারা, শরীরের গড়ন, গলার স্বর হুবহু একরকম ছিল দুজনের। ঘনিষ্ঠ লোকেরা, এমনকি মাও প্রায় ভুল করতেন। তফাৎ করার জন্য একজন ডান দিকে ও অন্যজন বাঁ দিকে চুলের শীতে কাটত। এবং আরো বড় হবার পর ননীলাল কোপ রাখতে লাগলো আর মণিলাল কোপ ছাড়া। মণিলালের বড় আদরের ভাই ছিল ননীলাল। একসঙ্গে খেলা, গল্প, খুনসুটি প্রায়ই চলত। পড়াশোনায় কোনো দিনই তেমন মন ছিল না ননীলালের। কোনো ক্রমে হায়ার সেকেন্ডারি পাশ করে। কুসঙ্গে পড়ে 15 বছর বয়স থেকে অপরাধ শুরু করে এবং 17-18 বয়স থেকে বড় ধরনের চুরি ইত্যাদিও আরম্ভ করে। পাড়ার লোকেরা তটস্থ থাকত ননীলালের ভয়ে। 25 বছর বয়সে হঠাৎ একদিন ননীলাল নিপাত্তা হয়ে গেল। তারপর থেকে আর কোনো হদিশই নেই তার। এরপর অল্প দিনের মধ্যে 6 মাসের ব্যবধানে মা বাবা দুজনেই মারা যান। মণিলাল বাবার কর্মস্থল পাটনা ছেড়ে চলে আসে কলকাতায়। না জানি কোথায় কেমন আছে ছোটবেলার সাথী, মনটা কোমল হয়ে অজান্তে চোখ থেকে জল গড়িয়ে ফটোটার উপর পড়তেই মণিলাল হুঁশ ফিরে পেয়ে হাত চালিয়ে আবার সুটকেসটা গোছাতে শুরু করছেন। ফটোটা ভরে নিলেন সুটকেসে। গোছানোর কাজ শেষ করে শুয়ে পড়লেন মণিলাল বাবু। ঘরের মধ্যে ভ্যাপসা গরম,
তারপর লোডশেডিং, পাখাও বন্ধ। ঘণ্টাখানেক শুয়ে থেকেও মণিলাল বাবুর চোখে ঘুম এলো না। অতিষ্ঠ হয়ে একসময় উঠে পড়ে এক গ্লাস জল খেয়ে বাইরে মাটি উঠোনে গিয়ে একটা শতরঞ্জি পেতে শুয়ে পড়লেন খোলা আকাশের নিচে। মিনিট 10 পরে তিরতির করে মৃদু হাওয়া বইতে শুরু করলো। একটা চাদর গায়ে টেনে মণিলালবাবু আরামে চোখ বুঝলেন এবং একটু পরেই ঘুমিয়ে পড়লেন। মণিলালবাবু অঘরে ঘুমোচ্ছেন, এমন সময় ঝুপ করে একটা ছায়ামূর্তি পাঁচিল টপকে মণিলালবাবুর উঠোনে নামলো। ছায়ামূর্তির হাতে ধারালো ছোরা। ছায়ামূর্তিটা মণিলালবাবুর যমজ ভাই। এখন সে দুর্ধর্ষ ডাকাত। এই গ্রামের ডাকাতি, খুন খারাপি সবকিছুর মূলে আছে সে। বেড়ালের মতো নিঃশব্দে ননীলাল এগিয়ে গেল ঘুমন্ত মণিলালের দিকে। দাদা নয়, ননীলালের কাছে আজ মণিলালের পরিচয় সে তার রুজি রোজগারের পথে একমাত্র বাধা। ননীলাল ওই ছোরা দিয়ে অনেককে খুন করেছে। আজ সেই ছোরা হাতে ঘুমন্ত যমজ ভাই মণিলালের দিকে এগিয়ে গেল। অন্ধকারের মধ্যে ঘুমন্ত মণিলালের মুখটা চেপে ধরে সজোরে ধারালো ছোরাটা বসিয়ে দিল বুকের মাঝখানে। ছোরাটা টেনে বার করা মারত, গল গল করে রক্ত বেরিয়ে ভিজে গেল চাদর শতরঞ্জি। এবার তাড়াতাড়ি চাদর শতরঞ্জি শুদ্ধ মৃতদেহটা মুড়ে পুকুরে ফেলে দিলেই নিশ্চিন্ত। ননীলাল আস্তে আস্তে সদর দরজা খুলে এদিক ওদিক তাকিয়ে দেখে নিল। রাস্তায় লোকজন কেউ নেই। সদর দরজা বন্ধ করে ফিরে আসার সময় হঠাৎ ননীলালের মনে হলো, পুকুরে ফেললে মৃতদেহটা 2-4 দিন পরে ভেসে উঠতে পারে, তাহলেই সব প্ল্যান বানচাল হয়ে যাবে। তার চেয়ে বাড়ির উঠোনে গর্ত করে শতরঞ্জি সমেত মৃতদেহটা পুঁতে ফেললেই সব থেকে নিশ্চিন্ত। প্রায় ঘন্টা দেড়েক বাদে মণিলাল দারোগার মৃতদেহটা উঠোনে মাটি চাপা দিয়ে উপরের মাটিটা সমান করে ননীলাল যখন উঠে দাঁড়ালো, তখন তার সারা শরীর ঘামে ভিজে গেছে। যাক, নিশ্চিন্ত। এখন থেকে সে হবে মণিলাল দারোগা। রক্ষকের রূপ ধরে ভক্ষকের কাজ করবে। প্ল্যানও সব ঠিক করাই আছে। সেনাতকে বলাই আছে, রাতের মধ্যে ননীলাল ডেরায় ফিরে না গেলে সেনাত বুঝে নেবে যে প্ল্যান মাফিক কাজ নির্বিঘ্নে শেষ হয়েছে, এবং সেক্ষেত্রে সেনাত 5 দিন বাদে রাতের অন্ধকারে হ্যান্ডবিলটা গ্রামের গাছে গাছে লাগিয়ে দেবে। কিছুক্ষণ বাদে ঘরে ঢুকে সুটকেস খুলে মণিলালের জামা কাপড় পরে তার মতো বাঁদিকে শীতে কেটে নিল। গোঁপটা আগেই কামিয়ে ফেলেছিল। এরপর ননীলাল সুটকেসের মধ্যে থেকে থানার ফাইল পত্তর আর মণিলালের ডায়েরিটা বের করে পড়তে শুরু করলো। ছোটবেলা থেকেই মণিলালের অভ্যাস ছিল রোজ ডায়েরি লেখা। এটা ননীলাল জানতো বলেই এত বড় ঝুঁকিটা সে নিয়েছে। ডায়েরির শেষ পাতায় সেদিনেরই তারিখ। মণিলাল লিখেছে, নানান রকম অশুভ ইঙ্গিত পাচ্ছি কেন আজ? আজ রাতটা কি আমার মৃত্যু রাত? এখনো অনেক কাজ বাকি যে। উফ, বড় ক্লান্ত লাগছে, ঘুমও পাচ্ছে, আর ভাবতে পারছি না। ডায়েরির এই পাতাটা ছিঁড়ে কুচি কুচি করে ননীলাল জানলা দিয়ে বাইরে ফেলে দিল। ঘন্টা 2 বাদে বৃষ্টি যখন থামল, তখন থানার ফাইলের খুঁটিনাটি, মণিলালের জীবনের ইতিমধ্যে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, তার বন্ধু বান্ধবদের নাম ঠিকানা সব মন দিয়ে পড়ে ফেলল ননীলাল।
ভোরের দিকে সুটকেস থেকে ফটোটা বের করে খিড়কির পুকুরে ছুঁড়ে ফেলে দিল। ব্যাস, আর কোনো প্রমাণই রইল না যে মণিলাল দারোগা কোনো যমজ ভাই ছিল। এখন থেকে সেই হচ্ছে মণিলাল মুখার্জি। সকাল 6টায় থানার জিপ এসে হর্ন দিল। মণিলাল দারোগার সুটকেস নিয়ে সদর দরজায় তালা লাগিয়ে দারোগা বেশি ননীলাল কলকাতার 15 দিনের ছুটি কাটাতে জিপে উঠে বসল। গ্রামের স্টেশনে যে 2-4 জন কুলি তখন আড়মোড়া ভাঙছিল, তারা এগিয়ে এসে দারোগাবাবুকে নমস্কার করল। স্টেশন মাস্টার এগিয়ে এসে বললেন, ট্রেনটা আজ 45 মিনিট লেটে আসছে স্যার, ততক্ষণ আমার ঘরে এসে বসুন। খাতির করে দারোগাবাবুকে ঘরে বসিয়ে চা আনালেন স্টেশন মাস্টার। টুকটাক কথাবার্তার মাঝে বললেন, আপনি আসার পর এখন তো রামরাজত্বে বাস করছি স্যার। আগে রাতের ডিউটি পড়লে বুকটা ডিপ ডিপ করতো, পরদিন সকালে প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবো কিনা তারই কোনো ঠিক ঠিকানা ছিল না। বছর 2 আগে তো 3 মাসের মধ্যে 2 জন স্টেশন মাস্টারকে খুন করে ক্যাশ লুট হয়। ওই দেখো, মার কাছে মাসির গল্প শোনাচ্ছে। আপনি তো স্যার থানার ফাইলে সবই দেখেছেন। ননীলাল বলল, ফাইলের কথা বলতে ভালো কথা মনে পড়ে গেল। আমার সুটকেসটা খুলে হলুদ মলাটওয়ালা ফাইলটা, যেটার ওপর কেস নম্বর 118 লেখা আছে, সেটা একটু বের করে দিন তো মাস্টারমশাই। একবার চোখ বুলিয়ে নি। কলকাতায় ডিআইজি সাহেবের সঙ্গে কেসটা নিয়ে আলোচনা করতে হবে। ননীলাল সুটকেসের চাবিটা স্টেশন মাস্টারের দিকে এগিয়ে দিল। ঘরের কোণে রাখা সুটকেসটা খুলে স্টেশন মাস্টার ফাইলটা এনে দিলেন দারোগাবাবুকে। চায়ে চুমুক দিতে দিতে ননীলাল ফাইলটা খুলে পড়ার ভান করল কিছুক্ষণ। ইতিমধ্যে গ্রামের আরও জনাচারেক লোক দারোগাবাবুকে দেখে নমস্কার করতে ঘরে ঢুকলেন। ননীলাল তাদের বলল, বসুন বসুন। 2-4টে কথাবার্তার পরই উঠে গিয়ে সুটকেসটা এনে টেবিলের উপর রেখে ননীলাল বলল, সময় যখন আছে ভালো করে গুছিয়ে নি। কাল রাতে নেমন্ত্রণ খেয়ে ফিরে এসে এত ঘুম পেয়েছিল যে কোনো মতে জিনিসপত্র ঠেসে নিয়েছি। এই সময় হঠাৎ ননীলালের মনে হলো একটা সাবধানতা নেওয়া এখনো বাকি থেকে গেছে। যদিও ছোটবেলা থেকেই তার ও মণিলালের হাতের লেখা প্রায় একরকম, চট করে তফাৎ ধরা যায় না, কিন্তু মণিলাল দারোগা হিসেবে তাকে তো কাগজ ফাইলে অনেক লিখতে সই করতে হবে। যদি হাতের লেখার সূক্ষ্ম তারতম্য কেউ ধরে ফেলে, সেক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে নিজের ডান হাতের বুড়ো আঙুল জখম করে ফেলা। সুটকেসটা গুছিয়ে বন্ধ করে ট্রেন আসছে কিনা দেখবার ভান করে ননীলাল দরজার কাছে গিয়ে দরজায় হাত রেখে মুখটা বাইরে বাড়ালো। তারপর সবার নজর এড়িয়ে চট করে পা দিয়ে দরজার পাল্লাটা ঠেলে দিল। দরজাটা আছড়ে বন্ধ হবার শব্দে ঘরে উপস্থিত সবাই সেদিকে তাকিয়ে দেখে দারোগাবাবুর ডান হাতের বুড়ো আঙুল বন্ধ দরজার পাল্লায় সাংঘাতিকভাবে থেঁতলে গিয়ে রক্ত বেরোচ্ছে। যন্ত্রণায় দারোগাবাবু মাটিতে বসে পড়েছেন। তাড়াতাড়ি সবাই ছুটে গিয়ে দারোগাবাবুর আঙুল ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দিতে ব্যস্ত হয়ে পড়লেন। একটু বাদেই হুইসেল দিয়ে ট্রেনটা এসে পড়ল। ননীলাল মণিলালের দারোগা সেজে ট্রেনে কলকাতা রওনা দিল 15 দিনের ছুটি কাটাতে। হাওড়ায় পৌঁছে স্টেশন থেকেই ননীলাল আলিপুর পুলিশ হেডকোয়ার্টার্সে ফোন করে। টেলিফোন অপারেটর তো মণিলাল দারোগার ফোন পেয়ে হই হই করে উঠল। স্যার, প্রায় এখানে আপনাকে নিয়ে আলোচনা হয়, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ। একটু ধরুন, ডিআইজি সাহেবকে লাইনটা দিচ্ছি,
উনি বলেই রেখেছেন আপনি ফোন করলে যেন ওকে লাইনটা দিই। একটু পরে ডিআইজি মিস্টার অরুণাভ ঘোষের গলা শোনা গেল। আরে মণিলাল, তুমি তো প্রায় অসাধ্য সাধন করেছ হয়ে। চুরি, ডাকাতি, খুন এসব যে কমানো যাবে, ওখানে সে আশা তো প্রায় ছেড়েই দিয়েছিলুম। পুলিশের মান সম্মান রেখেছ তুমি। ননীলাল উত্তর দিল, এ তো আমার কর্তব্য স্যার। মিস্টার ঘোষ হেসে বললেন, বিনয় জিনিসটা ভালো মণিলাল, তবে অতি বিনয়টা ভালো নয়। তবে হ্যাঁ, তোমার কাছে আমাদের প্রত্যাশা অনেক। আর শোনো, কাল সন্ধ্যা 6টায় আমার অফিসে চলে এসো। আরো কিছু অফিসারকেও বলবো, একসঙ্গে চা খাওয়া যাবে। পরদিন সন্ধ্যায় ডিআইজি সাহেবের ঘরে চা, কেক, পেস্ট্রি সহযোগে গল্পগুজব চলল। সবাই তারিফ করল মণিলাল দারোগার। চলে আসবার সময় ননীলাল মিস্টার ঘোষকে বলল, স্যার, ওই গ্রামের দুটো কেসের ব্যাপারে গত মাসে আপনাকে যে রিপোর্টটা পাঠিয়েছিলাম, সে সম্বন্ধে আলোচনা করে আপনার একটু গাইডেন্স নিতে চাই। ডিআইজি বললেন, কাল সকাল 11টায় এসো, তখন আলোচনা করে নেবক্ষণ। কলকাতায় এসে উঠেছ কোথায়? হোটেলে নিশ্চয়ই? ননীলাল বলল, আগে হাজরা মোড়ের কাছে সারদা হোটেলে। মিস্টার ঘোষ বললেন, খামোকা হোটেলের ভাড়া গুনবে কেন? আমার কোয়ার্টার্সে তো একটা ঘর খালি পড়ে আছে। তুমি বরং এই কটা দিন আমার বাড়িতেই থাকো। তোমার রিপোর্টেরও আলোচনা করা যাবে, আর অবসর সময়ে গল্প গুজবও করা যাবে। কি বলো? ডিআইজি মিস্টার ঘোষের বাড়িতে থেকে রিপোর্ট নিয়ে আলোচনা করে মণিলালের ব্যক্তিগত বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেরিয়ে 10টা দিন দিব্যি কাটিয়ে দিল ননীলাল। ঘুণাক করেও কেউ কল্পনাও করতে পারল না যে সে মণিলাল মুখার্জি নয়, আসলে দুর্ধর্ষ ডাকাত ননীলাল। 10 দিনের দিন মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা মেরে সিনেমা দেখে ডিআইজি সাহেবের কোয়ার্টার্সে ফেরা মাত্র মিস্টার ঘোষ উত্তেজিতভাবে ননীলালকে বললেন, সর্বনাশ হয়েছে মণিলাল। আজ দুপুরে খবর এসেছে যে কাল রাত্রে আবার খুন হয়েছে তোমার এলাকায়। তুমি নেই, আর সেই সুযোগে আবার কাজ শুরু করে দিয়েছে শয়তানগুলো। তোমাকে কাল ভোরে ফিরে গিয়ে হাল ধরতে হবে। তোমার বাকি কদিনের ছুটি ক্যান্সেল করে দিয়েছি। বসো, সব বলছি তোমাকে। ডিআইজি সাহেব যা বললেন তার সারমর্ম হচ্ছে, সেদিন দুপুরে খবর পৌঁছেছে 4 দিন আগে শুক্রবার সকালে গ্রামের লোকেরা গোটা 10 গাছে হ্যান্ডবিলের মতো নোটিশ ঝুলে থাকতে দেখে। সেই হ্যান্ডবিলে গ্রামের 5 জন ধনী ব্যক্তির নাম 1 নম্বর 2 নম্বর করে পরপর দিয়ে বলা রয়েছে যে ওই নম্বর অনুযায়ী প্রতিজনকে একের পর এক প্রতি রবিবার দুপুর 12টার সময় 20,000 টাকা আর 20 ভরি সোনার গয়না একটা থলিতে ভরে গ্রামের পশ্চিম দিকের মাঠের ঝোপটার মধ্যে শিমুল গাছের তলায় রেখে আসতে হবে। মাঠের কাছে আর কোনো লোক যেন সেদিন না যায়, নয়তো অন্যথাকারীর শাস্তি হবে মৃত্যু। পরপর যে 5 জনের নাম দেওয়া আছে তারা হলেন 1 নীলাঞ্জনা বোস, 2 অসীম কুণ্ডু, 3 হরেন সামন্ত, 4 শোভন কুমার সেনগুপ্ত, 5 অনিরুদ্ধ মুখার্জি। গাছে লটকানো সেই নোটিশ অনুযায়ী গত রবিবার মানে পরশু দিন ছিল নীলাঞ্জনবাবুর গয়না আর টাকা দেবার পালা। গ্রামের সবার মতো নীলাঞ্জনবাবুও ধরে নিয়েছে ওই নোটিশটা গ্রামেরই কারো ঠাট্টা করেছে, কাজেই গা করেননি।
তার পরদিন অর্থাৎ গতকাল সন্ধ্যার পর নীলাঞ্জনবাবু মন্দিরে কীর্তন শুনে অম্বরীশ বাবুর বাড়িতে গল্পগুজব করতে যান সবার সঙ্গে। রাত 9টা নাগাদ যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় কে বা কারা তাকে ধারালো ছোরা দিয়ে খুন করে। মিস্টার ঘোষ বললেন, বুঝতেই পারছো, গ্রামে প্রচন্ড ত্রাসের সৃষ্টি হয়েছে। অসীম কুণ্ডুর বাড়িতে তো কান্নাকাটির ধুম পড়ে গিয়েছে। আগামী রবিবার তার দিন। সব শুনে ননীলাল বলল, ঠিক আছে, কাল সকাল 6:45 ট্রেনটা ধরবো। যা অবস্থা শুনলাম, আমার মনে হয় দুটো কাজ একসঙ্গে করতে হবে। প্রথম কাজ ওখান থেকে লোকের মন থেকে ভয় ভাব কমানো। দ্বিতীয় কাজ খুনি ডাকাতদের ধরা। আমার মনে হয় 15 আর্ম পুলিশ আর একটা সিন্দুক যদি আমার সঙ্গে দেন, তাহলে অবস্থার মোকাবিলা করতে সুবিধা হবে। মিস্টার ঘোষ বললেন, সে তুমি যা ভালো বুঝো, যেভাবে হোক একটা পার্মানেন্ট হিল্লে করতে হবে। তুমি যা সাহায্য চাও সব পাবে। ননীলাল নিজে থেকেই বলল, আমার প্ল্যানটা স্যার এইরকম। সিন্দুকটা থাকবে ভিতরের একটা ঘরে। ওখানকার কোনো লোক যদি ইচ্ছে করে, তবে বাড়িতে না রেখে টাকা কড়ি গয়নাগাটি থানার ওই সিন্দুকে রেখে রসিদ নিয়ে যেতে পারে। প্রতি শিফটে 5 জন করে আর্মড গার্ড 3 শিফটে রাউন্ড দি ক্লক থানার চারপাশে পাহারা দেবে। গাছে লটকানো ডাকাতদের নোটিশগুলো পাশের থানা থেকে আরেকটা কাগজে লিখে দেওয়া হবে যে টাকা গয়না সব থানায় রয়েছে, গ্রামবাসীদের কাছে নেই। এতে হয়তো গ্রামের লোকেদের ভীতির ভাবটা কমে যাবে, আর ডাকাতদেরও লক্ষ্য থাকবে থানার দিকে। সেক্ষেত্রে ডাকাতগুলোর মোকাবিলা করাও সুবিধা হবে। আপনি কি বলেন স্যার? ডিআইজি সাহেব ননীলালের পিঠ চাপড়ে দিলেন। ডিআইজি সাহেব ননীলালের পিঠ চাপড়ে দিলেন। এই জন্যই অল্প দিনে নাম করেছ। সাধারণ লোকের মনস্তত্ত্ব বোঝা আর রহস্যের কিনারা করার ক্ষমতা, দুটোতেই দখল থাকলে তবেই একজন ভালো পুলিশ অফিসার হওয়া যায়। ঠিক হলো, সিন্দুকটা ননীলালের সঙ্গে যাবে, আর আর্মড গার্ডরা পরদিন সন্ধ্যায় ট্রেন ধরবে। পরদিন সকালে ননীলাল যখন কালী পাহাড়িয়া গ্রামের স্টেশনে পৌঁছল, তখন প্রায় 11টা বাজে। প্ল্যাটফর্মটা প্রায় ফাঁকা। দারোগাবাবুকে দেখে স্টেশন মাস্টারের ধরে যেন প্রাণ এলো। দৌড়ে এসে বললেন, যাক, আপনি এসে পড়েছেন। এদিককার খবর তো শুনেছেন তো। আপনিও গেছেন, আর সঙ্গে সঙ্গে আবার আরম্ভ হয়েছে। সবাই আপনার ফেরার অপেক্ষায় রয়েছে। ননীলাল ঘাড় নেড়ে বুঝিয়ে দিল সে খবর শুনেছি। তারপর বলল, কই কুলিটুলি কাউকে দেখছি না, গেল কোথায় সব? সঙ্গে আমার মালপত্রও তো রয়েছে। স্টেশন মাস্টার বললেন, পারতপক্ষে কেউ আর ঘর থেকে বেরোচ্ছে না। প্রাণটা তো আগে। স্টেশন মাস্টারের চাকরি না হলে আমি কি আর বেরোতাম? প্ল্যাটফর্মের শেষ প্রান্তে একটা লোক বসে ঝিমোচ্ছিল। স্টেশন মাস্টার আর কাউকে না পেয়ে নিচু হয়ে একটা ছোট্ট পাথর কুড়িয়ে সেটা ছুঁড়ে লোকটার গায়ে মারলেন। পাথরটা গায়ে লাগতেই লোকটা থতমত খেয়ে তাকালো। স্টেশন মাস্টার হাতের ইশারায় তাকে ডাকলেন। লোকটা উঠে এগিয়ে এলে স্টেশন মাস্টার আঙুলের ইঙ্গিতে তাকে দারোগাবাবুর জিনিসপত্র পৌঁছে দিতে বললেন। ননীলালের জিজ্ঞাসা দৃষ্টির জবাবে স্টেশন মাস্টার বললেন, আপনি যেদিন গেলেন সেদিন থেকেই ওকে এখানে দেখছি। বোধহয় আশেপাশের কোনো গ্রামের লোক।
বদ্ধ কালা আর বোবা। আপনাকে সেদিন ট্রেনে তুলে দিয়ে ফিরছি, দেখি উল্টো দিকের মাঠের ভেতর দিয়ে লোকটা হেঁটে আসছে। তখন থেকে প্ল্যাটফর্মেই আছে, প্যাসেঞ্জারদের জিনিসপত্র ট্রেনে তুলে দেয়, কারোর বাড়িতে টুকটাক কাজ করে দেয়, বিনিময়ে কেউ কিছু খেতে দিলেই সন্তুষ্ট। আর একটা জিনিস দেখেছি, লোকটা ভালো গরুর গাড়ি চালাতে পারে। বোবা কালা লোকটা ততক্ষণে টেনে হিঁচড়ে সিন্দুকটাকে নিয়ে গিয়ে স্টেশনের বাইরে দাঁড় করানো একটা গরুর গাড়িতে ওঠাবার চেষ্টা করছে। স্টেশন মাস্টার আর ননিলাল গিয়ে হাত লাগালো। এমন চেহারার লোক ননিলাল আগে কখনো দেখেনি। মাথায় চোখের ভুরুতে চুলের চিহ্ন মাত্র নেই, পরনে খাটো ধুতি, ফতুয়া, আর চোখে আদ্যিকালের পুরো কাঁচওয়ালা চশমা। একটু পরে ননিলাল ভাবল, পৌঁছানোর খবরটা না দেওয়াতেই হয়তো থানার জিপটা আসেনি। তবে এক হিসেবে ভালোই হয়েছে, গরুর গাড়িতে যেতে যেতে গ্রামটা ভালো করে খুঁটিয়ে দেখে নেওয়া যাবে। এর আগে ননিলাল গ্রামটা দেখেছে তো বটে, কিন্তু সে তো সবসময় রাত্রিরে। দিনের আলোয় ভালো করে দেখে নেওয়া দরকার। মনিলাল দারোগা হিসাবে সব তো তার নখদর্পণে থাকবার কথা। গরুর গাড়িটা ক্যাঁচ কোঁচ শব্দ করতে করতে চলেছে। ন্যাড়ামাথার লোকটা চালকের আসনে। থানায় পৌঁছানো মাত্র দারোগাবাবুকে দেখেই থানার সবাই হাঁপ ছেড়ে বাঁচল। গ্রামের লোকেরা খবর পেয়ে এক এক করে দৌড়ে এলো। অসীম কুণ্ডু এসে ননিলালের পায়ে আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, এখন এখন আপনি একমাত্র ভরসা দারোগা বাবু, আপনি একমাত্র ভরসা। সকলের ভাবটা এরকম যে, যাক, ধন্বন্তরী এসে গিয়েছে, আর কোনো অন্যায় জুলুম হবার কোনো উপায় নেই। মনিলাল দারোগার উপর গ্রামের লোকের যে অসীম বিশ্বাস, এটা ননিলাল শুনেছিল, কিন্তু এতটা কল্পনা করতে পারেনি। মনে মনে ভাবল, ভালোই হলো, তার প্ল্যান মাফিক কাজটা করা এতে সহজ হবে। গ্রামের লোকদের উদ্দেশ্যে বলল, আপনারা চিন্তা করবেন না, ডিআইজি সাহেবের সাথে কথা বলে সব বন্দোবস্ত করে এসেছি। আজ রাতের মধ্যে 15 জন আর্ম পুলিশ আসছে কলকাতা থেকে। তারা দিন রাত বন্দুক নিয়ে পাহারা দেবে থানার চারপাশ। এই যে সিন্দুকটা দেখছেন, এটা থাকবে থানার ভেতরের ঘরে। আপনারা যদি চান তো আপনাদের টাকা কড়ি গয়নাগাটি ওই সিন্দুকটায় রাখার জন্য জমা দিতে পারেন। কি কি জমা দিলেন থানা থেকে তার পুরো রসিদ দিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে রটিয়ে দেওয়া হবে যে টাকা কড়ি সোনাদানা দারোগাবাবুর জিম্মায় আছে থানার মধ্যে। তার ফলে এই ডাকাতি, খুন, জখম যারা করছে তাদের রাগটা পড়বে আমার ওপর আর থানার ওপর। বদমাইশদের ধরতে তাহলে সুবিধা হবে। দারোগাবাবুর কথা শুনে গ্রামের লোকেরা তার বুদ্ধির তারিফ তো করলই, সঙ্গে সঙ্গে তাকে দেবতার চেয়েও বোধহয় উঁচু আসনে বসিয়ে ফেলল। বলা বলি করতে লাগলো, দারোগাবাবু মানুষ নন, আমাদের জন্য নিজের প্রাণের রিস্ক নিচ্ছেন। ননিলাল অমায়িক হেসে হেসে বলল, এ তো আমার কর্তব্য, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। গ্রামের লোকেরা তখনই টাকা গয়না জমা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠল। ননিলাল বলল, ব্যস্ত হবেন না, আগামী রবিবারের তো এখনো 4 দিন দেরি আছে। কলকাতা থেকে গার্ডরা আসুক, তারপর হবে কোনো সব। সবাই চলে যাবার পর ননিলাল সহকারী দারোগাকে বলল, আজকের দিনটা একটু সামলে নিন প্রতুলবাবু, কাল থেকে আমি পুরো দস্তুর হাল ধরব। এখন বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিই,
বিকালে গরুর গাড়িতেই গ্রামটা চক্কর মেরে অবস্থাটা সরেজমিনে একবার দেখে নেব। এর মধ্যে তেমন কিছু ঘটলে খবর দেবেন। ননিলাল থানা থেকে বেরিয়ে পড়ল। গরুর গাড়িটা খানিকটা দূরে গাছের ছায়ায় রাখা ছিল। গরু দুটোকে ঘাস খাবার জন্য ছেড়ে দিয়ে ন্যাড়া লোকটা গাড়িটার পাশে মাটিতে বসে ঝিমোচ্ছে। ননিলাল হেঁটে গিয়ে গরুর গাড়িতে উঠে ন্যাড়া লোকটাকে ডাকলো। ন্যাড়াটা ঝিমিয়েই চলেছে। হঠাৎ ননিলালের মনে পড়ল, লোকটা তো বদ্ধ কালা। গরুর গাড়ি থেকে নেমে ঝিমোতে থাকা লোকটার পাশে গিয়ে ননিলাল পা দিয়ে তাকে ধাক্কা মারল। লোকটা ধড় মুড়িয়ে উঠে দাঁড়ালো, আর ননিলাল হতভম্ব হয়ে শুনল, সঙ্গে সঙ্গে দূরে ঘাস থেকে থাকা গরুটা বলে উঠল, এই লোক, ওকে লাথি মারছিস কেন? দারোগা হয়ে দেখছি বড্ড বার বেড়েছিস। অথচ আশপাশের লোকজনের চিহ্ন মাত্র নেই। ননিলাল তাজ্জব হয়ে হাঁ করে গরুটার দিকে তাকিয়ে রইল। তারপরে ভাবল, নিশ্চয়ই ভুল শুনেছে। ন্যাড়া লোকটা গরু দুটোকে টেনে এনে গাড়িতে জুড়ে দিল। ননিলালকে নিয়ে গাড়িটা ক্যাঁচ কোঁচ শব্দ তুলে রওনা দিল। মণিলাল দারোগার বাড়িতে পৌঁছে সদর দরজার তালা খুলে ভিতরে একটা পা দিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল ননিলাল। উঠোনের যে জায়গায় মণিলালের মৃতদেহটা পুঁতেছিল সেই জায়গায় মাটি ফুঁড়ে প্রায় 3-4 ইঞ্চি ঘাস বেরিয়েছে। উঠোনের বাদ বাকি অংশ যেমন পরিষ্কার ছিল ঠিক তেমনিই আছে, ঘাসের চিহ্ন মাত্র নেই। ননিলাল অবাক হয়ে ঘাসে ভরা জায়গাটার দিকে তাকিয়ে রয়েছে। এমন সময় জায়গাটা থেকে হঠাৎ মাটি ফুঁড়ে খনা গলায় কে যেন বলে উঠল, ভাইয়ের হাড়ে দুপা গজিয়ে ছেড়েছিস। ইলেকট্রিক শক খাবার মতো চমকে ননিলাল দুপা পিছিয়ে গেল। ন্যাড়া লোকটা গাড়ি থেকে সুটকেসটা মাথায় নিয়ে পাশে এসে দাঁড়াতে ননিলাল সম্মতি ফিরে পেয়ে এগিয়ে গিয়ে ঘরের দরজা খুলে সুটকেসটা রাখার জায়গায় দেখিয়ে দিল। সুটকেস রেখে ন্যাড়া লোকটা ধুতির খোঁটায় কপালের ঘাম মুছে নিচু হয়ে ননিলালকে নমস্কার করে বিদায় নেবার জন্য হাত পেতে দাঁড়ালো। পকেট থেকে পয়সা বের করে তাকে দিতে গিয়ে হঠাৎ ননিলালের মনে হলো, লোকটাকে দিয়ে আগাছা পরিষ্কার করার ভান করে ঘাসগুলো তুলিয়ে নেওয়া যাক। তার আগে দুপুরের খাবারটা খেয়ে নিতে হবে, খুব খিদে পেয়েছে। অন্ধকার হলে আবার সেঙ্গাতের সঙ্গে দেখা করে প্ল্যানটা তাকে ভালো করে বুঝিয়ে দিয়ে কাল থেকে কাজ করতে শুরু করে দিতে হবে। পয়সা নিয়ে ন্যাড়া লোকটা খাবার আনতে চলে গেল। সেই অবসরে ননিলাল বাকি প্ল্যানটা মনে মনে ভালো করে ঝালিয়ে নিল। থানার সিন্ধুকে রাখার জন্য গ্রামের লোকদের জমা দেওয়ার টাকা গয়না ইত্যাদি সবার সামনে কলকাতা আম গার্ডরা লিস্ট করে জমা নিয়ে রসিদ দেবে। সিন্ধুকের চাবিও থাকবে তার কাছে। ননিলাল লিস্টের কপি অনুযায়ী টাকার অঙ্ক, নোটের নাম্বার ইত্যাদি রাতের অন্ধকারে টহল দেবার ভান করে সেঙ্গাতকে জানিয়ে দেবে। তাদের জাল নোট ছাপাবার গুপ্ত ডেরা থেকে সেঙ্গাত সেই অনুযায়ী জাল নোট ছাপিয়ে ফেলবে। তারপর আর একদিন রাতের অন্ধকারে টহল দেওয়ার সময় ননিলাল সেঙ্গাতের কাছ থেকে জাল নোটগুলো নিয়ে ফিরে এসে এক ফাঁকে কলকাতা থেকে বানিয়ে আনা সিন্ধুকের নকল চাবিটা দিয়ে সিন্ধুক খুলে আসল টাকা সরিয়ে জাল টাকা রেখে দেবে। সেঙ্গাতকে বলবে পরদিন রাতে আসল টাকার বকরা তাকে দিয়ে আসবে। সেঙ্গাত বকরা নিতে এলে ননিলাল তাকে গুলি করে খুন করে সবাইকে বলবে যে গ্রামে হামলাকারী এতদিনকার খুনি ডাকাতকে সে মেরে ফেলেছে। তারপর গ্রামের বাসিন্দাদের জমা দেওয়ার টাকা গয়না আম গার্ডদের লিস্ট মিলিয়ে ফেরত দেবে। ব্যাস,
তারপর যত শীঘ্র সম্ভব পুলিশের চাকরিতে ইস্তফা দিয়ে দেশের বাইরে চম্পট দেবে ননীলাল। দোকান থেকে আনা খাবার খেয়ে ননীলাল ঘরে খাটে আধশোয়া হয়ে মনে মনে ভালো করে খতিয়ে দেখতে লাগলো প্ল্যানটায় কোনো খুঁত রইল কিনা। ন্যাড়া লোকটা ওদিকে উঠোনে খুরপি দিয়ে ঘাস তুলছে। সেটা শেষ হলেই ননীলাল বেরোবে তার গাড়িতে। হঠাৎ ঘরের সিলিংয়ের দিকে থেকে খনা স্বর ভেসে আসে, মেন প্রপোজেস, গড ডিসপোজেস। ননীলাল চমকে শটান হয়ে খাটের উপর বসে চেঁচিয়ে উঠল, কে কে হ্যাঁ কে 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 ওখানে? এবার ঘরের মেঝের দিকে থেকে খনা গলা ভেসে এলো, আগে ঘোষ্ট। ননীলাল ছিটকে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে বসলো। ইশারা করে ঘাস তোলা বন্ধ করতে বলল লোকটাকে। না, এই ভুতুরে বাড়িতে থাকতে সাহস হলো না ননীলালের। তাড়াতাড়ি বাক্স প্যাঁটরা গুছিয়ে সদর দরজায় তালা দিয়ে গরুর গাড়িতে উঠে গ্রাম দেখতে বেরিয়ে পড়ল। ঠিক করলো কর্তব্য নিষ্ঠার পরাকাষ্ঠা দেখিয়ে সেদিন রাত থেকেই থানার কোয়ার্টার্সে থাকবে। সিন্ধুকের জিনিস সরানো, স্যাঙাতের সঙ্গে যোগাযোগ করা, সব দিক দিয়েই সুবিধে হবে তাতে। গাড়িতে উঠে রওনা হতে যাবে এমন সময় গ্রামের দুই ভদ্রলোক শোভনবাবু আর অনিরুদ্রবাবু দূর থেকে তাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি পা চালিয়ে কাছে এসে বললেন, একটা পরামর্শের জন্য আপনার সঙ্গে দেখা করার জন্য ভাবছিলাম দারোগাবাবু। ননীলাল বলল, বেশ তো, সন্ধ্যার পর থানায় চলে আসুন। আজ থেকে আমি থানাতেই থাকবো সারাক্ষণ। গ্রামের লোকের এই বিপদে আমার একটা কর্তব্য আছে তো। রাত বিরেতে হঠাৎ করে টহল দিতে হবে, দিন রাত সজাগ থাকতে হবে। ওই যে একটা কথা আছে না, আপনি আচারি ধর্ম পরের শিখাও। দারোগাবাবু হাসতে হাসতে কথাটা শেষ করেই গাড়িতে উঠে পড়লেন। থানায় যাবার পথে অলৌকিক একটা ঘটনায় ননীলাল নিশ্চিতভাবে বুঝল তার কার্যসিদ্ধি অবধারিত। গরুর গাড়িটা চওড়া রাস্তা থেকে বাঁদিকে ঘুরে একটু এগোতেই ননীলালের চোখে পড়ল রাস্তায় পাশের কালী মন্দিরটা। প্রায় 100 বছরের পুরনো, অত্যন্ত জাগ্রত দেবী। কেউ মনোপ্রাণ দিয়ে কিছু প্রার্থনা করলে মা কালী যদি সন্তুষ্ট হন তবে তা পূরণ হবেই। গাড়ি থামিয়ে ননীলাল মন্দিরে ঢুকল। সন্ধ্যা হতে তখনও কিছু দেরি। গ্রামের পুরুত ঠাকুর সন্ধ্যারতি দেবার জন্য একটু পরেই আসবেন। দেবী মূর্তির সামনে সাষ্টাঙ্গে প্রণাম করে ননীলাল অন্তর নিংড়ে প্রার্থনা জানাতে লাগলো, মাগো, আমার এই কাজটা নির্বিঘ্নে সম্পূর্ণ করিয়ে দাও মা। এই শেষবার। তারপর এই কাজ ছেড়ে দেব, একদম ছেড়ে দেব আমি। এইভাবে মনোপ্রাণ দিয়ে প্রার্থনা এর আগে কখনো করেনি ননীলাল। প্রায় মিনিট 5 বাদে প্রার্থনা শেষ করে ননীলাল সবে উঠে দাঁড়াতে যাচ্ছে, এমন সময় পরিষ্কার সুরেলা গলায় দেবী মূর্তির দৈববাণী শোনা গেল, তথাস্তু। মন্দির থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাবে এমন সময় দেখল পুরুত ঠাকুর সন্ধ্যা আরতি দিতে উল্টো দিক থেকে আসছেন। পুরুত ঠাকুর দারোগাবাবুকে নমস্কার করে বললেন, মন্দিরে গিয়েছিলেন বুঝি? ননীলাল উত্তর দিল, আগে হ্যাঁ, মায়ের মন্দিরে একবার প্রণাম করে গেলাম। মাথায় দায়িত্ব তো কম নয়। এখন থেকে রোজ সকাল সন্ধে আমার জন্য একটু মায়ের প্রসাদ পাঠিয়ে দেবেন। পুরুত ঠাকুর ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে মন্দিরের দিকে এগোলেন। ননীলালও গাড়িতে উঠে চলল থানার দিকে।
পরদিন থেকে দ্রুত গতিতে ঘটনা ঘটতে থাকলো। ননিলালের প্ল্যান অঙ্কের মতো ধাপের পর ধাপ মিলে গেল। পরদিন অর্থাৎ প্রথম দিন শুধুমাত্র হ্যান্ডবিলে নাম লেখা লোকেরাই নয়, গ্রামের আরও বহু লোক থানার সিন্ধুকে রাখার জন্য টাকা কড়ি গয়নাগাটি জমা দিয়ে গেল। গুনে গুনে জমা নেওয়ার আর রসিদ দেওয়ার কাজটা করল কলকাতা থেকে আসা পুলিশের 4 জন লোক। মুখে কথাটা ছড়িয়ে পড়েছিল চারদিকে। দারোগাবাবু নিজেও থানার চারপাশে ঘুরে ঘুরে সকলে ঠিকমতো ডিউটি করছে কিনা দেখাশোনা করতে লাগলেন। প্রথম দিন রাতেই স্যাঙাতকে টাকার অঙ্কটা আর লিস্টটা জানিয়ে দিল ননিলাল। দ্বিতীয় দিন রাতে দারোগাবাবু যখন টহল দিতে বেরিয়েছিলেন, তখন ডাকাতরা অন্ধকার মাঠের দিক থেকে থানার উদ্দেশ্যে একটা বোমা ছুঁড়ে মারে। আর তার একটু পরে শোনা যায় দারোগাবাবুর রিভলভারের আওয়াজ। খানিক বাদে হাঁপাতে হাঁপাতে ফিরে এসে ননিলাল জানায়, বোমার আওয়াজ শুনে অন্ধকারে দৌড়ে গিয়ে ডাকাতরার উদ্দেশ্যে গুলি চালিয়েছিলাম, কিন্তু গুলিটা বোধহয় লাগেনি। তৃতীয় দিন রাতে টহল দিতে গিয়ে ননিলাল স্যাঙাতের কাছ থেকে জাল নোটগুলো নিয়ে এলো। সেই সঙ্গে স্যাঙাতকে বলে এলো পরদিন রাত 12টার সময় মাঠের শেষ প্রান্তের ঝোপটার পাশে আসতে, তাকে টাকার বখরা দেবে। তারপর থানায় ফিরে এসে এক ফাঁকে কলকাতা থেকে তৈরি করে আনা নকল চাবি দিয়ে সিন্দুক খুলে আসল টাকা বের করে জাল টাকা রেখে দিল। চতুর্থ দিন ঠিক রাত 12টার সময় মাঠের দিকে থেকে দারোগাবাবুর রিভলভারের পরপর 3টে গুলির শব্দে সারা গ্রাম কেঁপে উঠল। দারোগাবাবুর হাঁকাহাঁকিতে থানার ও গ্রামের লোকেরা গিয়ে দেখল দারোগাবাবু তার রিভলভারের গুলিতে এতদিনকার ত্রাস সৃষ্টিকারী খুনি ডাকাতটার শরীর ঝাঁঝরা করে দিয়েছেন। ডাকাতটার প্রাণহীন দেহ পড়ে রয়েছে মাঠের শেষ প্রান্তের ঝোপটার পাশে। সারা গ্রামের স্বস্তির নিঃশ্বাস পড়ল। যাক, এতদিনে খুন জখম ডাকাতির হাত থেকে নিষ্কৃতি পাওয়া গেল। গ্রামবাসীরা মনিলাল দারোগার প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে উঠল। আলোচনা করে তারা ঠিক করলো যে গ্রামবাসীদের তরফ থেকে দারোগাবাবুকে সম্বর্ধনা জানাবে এবং সেই সম্বর্ধনা সভায় প্রধান অতিথি হওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন ডিআইজি সাহেবকে। সম্বর্ধনার দিন সকালে ডিআইজি সাহেব গ্রামে এসে পৌঁছল। গ্রামবাসীরা তাকে মালা পরিয়ে শাঁখ বাজিয়ে অভ্যর্থনা জানালো। ঘন্টা 2 বাদে ননিলাল ডিআইজি সাহেবকে ঘুরিয়ে থানাটা দেখালো, তারপর নিয়ে গেল নিজের ঘরে। দারোগার চেয়ারে বসা ননিলাল আর তার উল্টো দিকে সামনের বড় টেবিলের ওপাশে চেয়ারে বসা ডিআইজি সাহেব কেস নিয়ে কথাবার্তা বলছেন। এমন সময় দরজা ঠেলে ন্যাড়া লোকটা ঘরে ঢুকে ডিআইজি মিস্টার ঘোষের পিছনে গিয়ে দাঁড়ালো। ননিলালের দৃষ্টি অনুসরণ করে ডিআইজি সাহেব পিছন ফিরে তাকাতেই ন্যাড়া লোকটা হাত নেড়ে অঙ্গি ভঙ্গি করে তাকে বোঝাতে চেষ্টা করলো যে দারোগার চেয়ারে বসা ওই লোকটা মনিলাল মুখার্জি নয়, আসলে সে হচ্ছে খুনি ডাকাত। মিস্টার ঘোষের জিজ্ঞাসু দৃষ্টির উত্তরে ননিলাল তরবর করে উঠল, লোকটা স্যার একেবারে বদ্ধ পাগল, সেই সঙ্গে কালা আর বোবা। মাঝে সাঝে আমি ওর গরুর গাড়িতে ঘুরেছি, আপনি যদি ওর গাড়িতে ঘোরেন সেই আশায় এসেছে। ননিলাল হাত নেড়ে বাইরে যেতে বলল ন্যাড়া লোকটাকে। তারপর আবার দুজনে কথাবার্তা শুরু করলো। ন্যাড়া লোকটা কিন্তু দাঁড়িয়ে রইল। কথাবার্তার মাঝে ডিআইজি সাহেব ননিলালকে বললেন, ওই দেখো, ভুলেই গেছি, মনিলাল
দিন তিনেক আগে তোমার নামে আলিপুর হেডকোয়ার্টার্সে পোস্টে একটা সিল করা চিঠি এসেছে। পোস্টমার্কে তো দেখছি চিঠিটা এই গ্রাম থেকে পোস্ট করা হয়েছিল। তুমি ছুটিতে যাবার 2 দিন আগে এই নাও, এখানে আসবো তাই ওরা আর পোস্টে রিডাইরেক্ট না করে আমার হাতেই দিয়ে দিল তোমাকে দেবার জন্য। ডিআইজি সাহেব গালা দিয়ে সিল করা ওপরে মণিলাল মুখার্জির নাম লেখা বন্ধ খামটা পকেট থেকে বের করে ননিলালের হাতে দিতে যাচ্ছেন, ঠিক সেই সময় ঘরের মধ্যে বজ্রপাত হলো। দারোগার চেয়ারে বসা ননিলালের ডান পাশের ঘরটার কোণের দিকে একটা খালি চেয়ার ছিল। সেই খালি চেয়ারটার থেকে গম্ভীর কণ্ঠে আজ এসে সুর বেজে উঠল। ও মণিলাল মুখার্জি নয়, কাজেই চিঠিটা ওর প্রাপ্য নয়। খামটা ঠিক ওই রকম বন্ধ অবস্থাতেই এখন টেবিলের ওপর রেখে দিন মিস্টার ঘোষ। আপনার পিছনে দাঁড়ানো ওই বোবা কালা লোকটাই আসল মণিলাল, আর আপনার সামনে দারোগার চেয়ারে বসে থাকা লোকটা হচ্ছে মণিলাল মুখার্জির যমজ ভাই ননিলাল মুখার্জি। সেই আসলে খুনি এবং ডাকাত। মণিলাল মুখার্জিকে খুন করে চেহারা সাদৃশ্যের সুযোগ নিয়ে এখন মণিলাল দারোগা সেজে বসেছে। গ্রামের লোকদের জমা দেওয়ার টাকা হাতিয়ে এবার পালাবার মতলব করছে। ঘটনার আকস্মিকতায় মিস্টার ঘোষ এবং ননিলাল দুজনেই চিত্তাপ্রীত হয়ে গেলেন কয়েক মিনিট। তারপরে সম্মিত ফিরে পেয়ে ননিলাল ডিআইজি সাহেবকে বলল, মিথ্যা কথা, হ্যাঁ সব মিথ্যা, এসব সব মিথ্যা কথা। ন্যাড়া লোকটার দিকে আঙুল দেখিয়ে হেসে বলল, তাকিয়ে দেখুন স্যার, ওই লোকটা নাকি মণিলাল মুখার্জি। চেহারা সাদৃশ্যই বা কোথায়, আর প্রমাণই বা কি? ঘরের কোণার খালি চেয়ারটা থেকে এবার ভেসে এলো বজ্র কঠোর কণ্ঠস্বর। প্রমাণ? বেশ, তবে প্রমাণ করে দিচ্ছি। আমার কতগুলো প্রশ্নের জবাব দাও। এরপর ঘরের মধ্যে চলল সেই অদৃশ্য কণ্ঠের প্রশ্ন আর ননিলালের উত্তর, এবং ডিআইজি মিস্টার ঘোষের প্রতি সেই অদৃশ্য কণ্ঠের নির্দেশ। অদৃশ্য কণ্ঠ বলল, দারোগার চেয়ারে বসা লোকটাকে প্রথমে পুলিশ দিয়ে ঘিরে ফেলতে আদেশ দিন মিস্টার ঘোষ, যাতে পালাতে না পারে। এমনই সেই অদৃশ্য কণ্ঠের বজ্র কঠোর নির্দেশের ভঙ্গি, সে সম্মোহিতের মতো তা পালন করলেন মিস্টার ঘোষ। এবার অদৃশ্য কণ্ঠ ননিলালের উদ্দেশ্যে বলে উঠল, মণিলাল মুখার্জির ডায়েরির লেখার অভ্যেস ছিল। ডায়েরিটা কোথায়? ননিলাল সুটকেস খুলে উপরে মণিলাল মুখার্জির নাম লেখা ডায়েরিটা বের করে মিস্টার ঘোষকে দেখিয়ে বলল, এই দেখুন স্যার, আমার ডায়েরি আমার কাছেই, আমার সুটকেসেই আছে। অদৃশ্য কণ্ঠ বলল, ওর সঙ্গে কথা বলতে হবে না, আমার কথার জবাব দাও। এবার ডায়েরিটা খোলো। মণিলাল মুখার্জি তো ছোটবেলা থেকে রোজ নিয়ম করে ডায়েরি লিখত। এটাতে 13 জুন তারিখের পরে আর লেখা হয়নি কেন? ননিলাল উত্তর দিল, কাজের চাপে গত কয়েকদিন লেখার সময় পাইনি। অদৃশ্য কণ্ঠ, ডায়েরির 13 জুন তারিখের পাতার তলার দিকে বেশ কিছুটা অংশ ছেঁড়া কেন? ওই অংশটায় কিছু লেখা ছিল, সেটা কি ছিঁড়ে ফেলেছ? ননিলাল, না, ওই অংশটায় কিছুই লিখিনি। হঠাৎ সাদা কাগজের টুকরো দরকার হওয়াতে হাতের সামনে ডায়েরিটা থেকে ছিঁড়ে নিয়েছিলাম। অদৃশ্য কণ্ঠ, মিস্টার ঘোষ, ভালো করে শুনুন। মণিলাল মুখার্জি সেজে
দারোগার চেয়ারে বসা ওই লোকটা বলছে 13ই জুন তারিখে ছিঁড়ে ফেলার ডায়েরির পাতার ওই অংশে কিছু লেখেনি। মিস্টার ঘোষ, ডায়েরিটা এবার আপনি নিন, আমার কথা মতো মিলিয়ে দেখুন। ডিআইজি মিস্টার ঘোষ মন্ত্রমুগ্ধের মতো ডায়েরিটা হাতে নিলেন। অদৃশ্য কণ্ঠ বলে উঠল, 13ই জুন তারিখের পাতাটা খুলে দেখুন, তলার অংশটা ছেঁড়া। ও বলছে ওই অংশে কিছু লেখেনি, কিন্তু আসল মণিলাল মুখার্জি মারা যাওয়ার আগে ওই অংশে কিছু কথা লিখেছিল। এবার ডায়েরির একটা পাতা উল্টে ঠিক ওই অংশটায় দেখুন, খুব আবঝাভাবে লেখা পড়েছে, আসল মণিলাল মুখার্জি 13ই জুনের পাতায় ওই অংশে কি লিখেছিল। মিস্টার ঘোষ ডায়েরির পাতা উল্টে দেখেন খুব অস্পষ্টভাবে ফুটে উঠেছে, নানান রকম অশুভ ইঙ্গিত পাচ্ছি কেন আজ? আজ রাতটাই কি আমার মৃত্যু রাত? এখনো অনেক কাজ বাকি, বড় ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে, আর ভাবতে পারছি না। অদৃশ্য কণ্ঠ বলে উঠল, এবার আর একটা জিনিস মিলিয়ে নিন মিস্টার ঘোষ, মণিলাল ভেগধারী ওই খুনি ডাকাতটা বলেছে যে ডায়েরিটা আর কোনো পাতা সে ছেড়েনি। ডিআইজি সাহেব, আপনি ডায়েরিটার শেষের দিক থেকে 3টে পাতা ছেড়ে 28শে ডিসেম্বরের পাতাটা খুলে দেখুন, সেটা লম্বা আড়াআড়ি ভাবে ঠিক মাঝখান থেকে ছিঁড়ে নেওয়া। মিস্টার ঘোষ ডায়েরিতে 28শে ডিসেম্বরের পাতাটা খুলে দেখলেন সেটা আড়াআড়িভাবে ছেঁড়া। অদৃশ্য কণ্ঠ বলে চলল, 28শে ডিসেম্বরে ওই অংশটা ছিঁড়েছিল আসল মণিলাল মুখার্জি, এবং সেটাতে সে কিছু লিখে তারিখ দিয়ে নাম সই করে। তারপর ছুটি শুরু হওয়ার 2 দিন আগে সেই কাগজটা খামে ভরে উপরে নিজের নাম টাইপ করে কলকাতার ঠিকানায় পোস্ট করেছিল। টেবিলের উপরে রাখা খামটাই সেই খাম, আর ওটার ভেতরে আছে সেই কাগজটা। তার ছদ্মবেশী দারোগা বাবু, আপনি যদি সত্যি মণিলাল মুখার্জি হন তাহলে বলুন তো, খামের ভিতরের কাগজটায় কি লিখেছিলেন? ননীলাল চুপ করে রইল। অদৃশ্য কণ্ঠ বলে উঠল, ডিআইজি সাহেব, এবার দেখুন, যে আসল মণিলাল মুখার্জি সে বলে দিতে পারবে কাগজটাতে সে কি লিখেছিল। অবাক হয়ে সবাই শুনল। ন্যাড়া লোকটির মণিলাল মুখার্জির কণ্ঠস্বর ভেসে উঠল। সে বলল, আমি ওটাতে 2টো লাইন লিখেছিলাম, তার তলায় নাম সই করে 10ই জুন তারিখ দিয়েছিলাম। প্রথম লাইনটায় হজ বড়লর একটা লাইন লিখেছিলাম, আর পরের লাইনটা নিজে বানিয়ে লিখেছিলাম, লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ, কি যে হবে বুঝি না কো, তবে ভারী মন্দ। ডিআইজি সাহেব টেবিল থেকে খামটা তুলে খুলে দেখেন হুবহু তাই, এবং সইটা যে মণিলাল মুখার্জির তাতে কোনো সন্দেহই নেই। অদৃশ্য কণ্ঠ এরপর বলে উঠল, মিস্টার ঘোষ, পুলিশ হিসাবে আপনার নিশ্চয়ই জানা আছে যে মাথার চুল আর চোখের ভুরু একসঙ্গে কামিয়ে ফেললে মানুষের চেহারার বিলকুল পাল্টে যায়। তার উপর যদি চোখে মোটা ঘোলাটে চশমা দিয়ে চোখ আড়াল করা থাকে তবে তো আর কথাই নেই। আপনার পিছনের দিকে যে দাঁড়িয়ে রয়েছে, ভালো করে খেয়াল করলে এসব সত্ত্বেও চেহারার খানিক মিল আপনার চোখে ধরা পড়ত। ওই ন্যাড়া লোকটাই আসল মণিলাল মুখার্জি।
আরো বড় প্রমাণ আছে। পুলিশের যোগ দেওয়ার সময় মণিলাল মুখার্জির বার্থ আইডেন্টিফিকেশন মার্ক কি ছিল মনে আছে তো? নাভির ডান পাশে একটা জরুল। পরীক্ষা করে দেখে নিন দাঁড়িয়ে থাকা লোকটার নাভির ডান পাশে জরুলটা আছে কিনা। আর আপনার সামনে বসে থাকা ভেকদারি দারোগাটির জরুলটা নেই। পরীক্ষা করে দেখা গেল কথাটা ঠিকই। ডিআইজি সাহেবের হুকুমে ঘিরে থাকা পুলিশেরা ননিলালের হাতে হাত কড়া লাগালো। বিকালের সম্বর্ধনা অনুষ্ঠানে মঞ্চে বসে মালা পরানো ন্যাড়া মাথা মণিলাল মুখার্জি উঠে দাঁড়িয়ে বলল, আমি কি আর বলবো বলুন, বরং ছোট ভাই বোনদের কিছু উপহার দিই আর একটা খেলা দেখাই। এরপর তিনি 10-12 জন বাচ্চা ছেলে মেয়েকে ডেকে তাদের কিছুটা করে ছোট্ট দানার মতো জিনিস দিয়ে বললেন, যে কোনো ধরনের ঘাস 3-4 ইঞ্চি লম্বা হতে অনেক দিন সময় লাগে। 7-8 দিনে ঘাস গজিয়ে লোককে বোকা বানানোর কায়দাটা বলেই দিই তোমাদের। এগুলো রাতে জলে ভিজিয়ে রেখে সকালে আধ ঘন্টা শুকিয়ে মাটিতে ছড়িয়ে তারপর অল্প বালি বা মাটি ছড়িয়ে দিলেই দেখবে যে 7-8 দিনের মধ্যে জায়গাটা 3-4 ইঞ্চি ঘন সবুজ ঘাসে ভরে গিয়েছে। আসলে কিন্তু ওগুলো ঘাস নয়, আরো বড় হলে ওগুলোই গম গাছ হয়। এরপর ন্যাড়ামাথা মণিলাল বাবুর ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা ছেলে মেয়েদের বললেন, এবার তোমাদের একটা ম্যাজিক দেখাই। আমি তো এখানে আছি, কিন্তু দেখো তোমাদের সবার কাছে পৌঁছে যাব। তারপরেই সবাই দেখলো আর শুনল। দারোগাবাবু মঞ্চের সকলের সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার কথা শোনা যাচ্ছে কখনো একেবারে পিছন দিক থেকে, কখনো মাঝের সারি থেকে, কখনো বা সামনের মাটি ফুঁড়ে। সামনের সারিতে বসা একটি ছেলে তার বাবাকে বলল, জানি জানি, এটাকে বলে ভেন্ট্রিলোকুইজম। আমাদের স্কুলে একবার একজন লোক পুজোর ছুটির আগের দিন দেখিয়েছিল। সে বলেছিল ওটা গলার কারসাজি, অনেক প্র্যাকটিস দরকার। বাবা ছেলেকে হেসে বললেন, ঠিক বলেছিস, বাংলায় বলে শব্দ প্রক্ষেপণ। তবে শুধুমাত্র গলায় নয়, সঙ্গে জিভেরও একটা কারসাজি থাকে আওয়াজটা ছাড়ার সময়। শেষ বক্তা হিসেবে ডিআইজি মিস্টার অরুণাভ ঘোষ বললেন, মাটি খুঁড়ে মণিলাল দারোগার মৃতদেহটা তুলে একটা কফিনে ভরে নিয়ে আসা হয়েছে। সেটা এবার মঞ্চে আনা হচ্ছে। আপনাদের মধ্যে কেউ ইচ্ছা করলে দেখে যেতে পারেন। মিস্টার ঘোষের ইশারায় পুলিশের লোকেরা একটা কাঠের কফিন এনে মঞ্চে রেখে কফিনের ডালাটা খুলে দিল। লোকেরা এসে দেখল ভিতরে রয়েছে পাহাড়িদের স্লিপিং ব্যাগ এবং মহাকাশচারীদের পোশাকের আদলে পুরো পলিথিনের তৈরি একটি মানুষের কাঠামো। সেটার ভিতরে সত্যি মানুষের ঢোকবার বা বেরোবার জন্য মাথার দিকটা জিপ লাগানো। পলিথিনের মূর্তিটার বুকের কাছে প্রায় 2 ইঞ্চি মোটা আর একটা স্ট্রাপ লাগানো, যেটার মধ্যে থেকে লাল রং বেরিয়ে পলিথিনের মানুষের বুকের কাছটায় লাল হয়ে রয়েছে। লোকেরা যখন লাইন করে দেখছে, মণিলাল বাবু ডিআইজি সাহেবকে বললেন, খুনি ডাকাতদের এলাকায় আসতে হবে শুনে স্পেশাল অর্ডার দিয়ে ডাক ব্যাগ কোম্পানি থেকে ওটা তৈরি করিয়ে সঙ্গে নিয়ে এসেছিলাম। রাতে ওটার মধ্যে ঢুকে শুধু মাথাটা বের করে ঘুমিয়েছিলাম। ননিলাল চাদর দিয়ে মুখটা ঢেকে চেপে ধরায় ঘুমটা ভেঙে গেল। আমি মরে গেছি ভেবে ননিলাল যখন উঠে সদর দরজা খুলে বাইরেটা দেখতে গেছে, তখনই তড়িৎ গতিতে আমি ওটার ভিতর থেকে বেরিয়ে পড়ি। শুধু ডামিটা পড়েছিল।
চাদর দিয়ে মুখটা ঢাকা ছিল বলে ননি ফিরে এসে তফাতটা ধরতে পারেনি। এরপরে দারোগা মণিলাল মুখার্জি নিজের কামানো মাথাটা চুলকে ডিআইজি সাহেবকে বললেন, কতদিন বড্ড ধকল গেছে স্যার, শরীরটা যেন আর বইছে না। ডিআইজি সাহেব সস্নেহে মণিলাল মুখার্জির পিঠে চাপড়ে বললেন, যাও বিশ্রাম করো, আর আমার গলার মালাটা নিয়ে যাও, এটা তোমারই প্রাপ্য। মণিলাল হত্যা রহস্য। আবার আমরা ফিরব সামনের রবিবার ঠিক এইরকমই একটা রহস্যজনক গোয়েন্দা গল্প নিয়ে। আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে এবং আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে। অবশ্যই কমেন্ট ও লাইক করতে ভুলবেন না যেন। আপনাদের মূল্যবান একটি সাবস্ক্রাইব ও একটি মূল্যবান কমেন্ট আমাদের সাহায্য করবে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটিকে আরও ভালো করার জন্য। ধন্যবাদ।